আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতের পঞ্চম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত। তো পঞ্চম পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি ধ্বনি ও বর্ণ আছে, এগুলো নিয়ে আমরা সারসংক্ষেপে আলোচনা করব। তো প্রথমত আমরা একটু শুধু জেনে নেই যে ধ্বনি ও বর্ণ কী। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম ধ্বনিতাত্ত্বিক একক, যা উচ্চারণযোগ্য ও অর্থবোধক শব্দ সহায়ক গঠনে সহায়ক। তো এখানে ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি বাক্যের ক্ষুদ্রতম বা শব্দের ক্ষুদ্রতম একক নয়, কারণ ধ্বনি হচ্ছে শোনার বিষয়, দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমাদের বর্ণ। তাই ভাষা যেহেতু আমাদের শোনার বিষয়, তাই এই ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি মূলত লিখতে গেলে বর্ণ, আর শুনতে গেলে যেটা আমরা বলি সেটা হচ্ছে ধ্বনি, আর যেটা আমরা লিখি সেটাকে ধ্বনি আর বলে না, তখন বলে বর্ণ। তাহলে সেই ক্ষেত্রে ভাষার ক্ষুদ্রতম একক দাঁড়াচ্ছে ধ্বনি। তো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তো এই যে ধ্বনি আছে, ধ্বনি টোটাল বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। তার মধ্যে স্বরধ্বনি হচ্ছে 60টি আর 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এটা বইয়ের মধ্যেই কিন্তু বলা আছে। স্বরধ্বনি কোনগুলো? যেগুলোতে মানে উচ্চারণের সময় বাতাস মুখের ভেতরে কোথাও বাধা পায় না, সরাসরি বের হয়ে আসে। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরে কোথাও বাধা পায় না সেগুলোকে স্বরধ্বনি বলে। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হয়ে আসার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় সেগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। খুব সহজভাবে এখানে বর্ণনা করে দিয়েছে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। তো আমরা এখানে দেখলাম ধ্বনি। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম ধ্বনিতাত্ত্বিক একক, যা উচ্চারণযোগ্য এবং অর্থবোধক শব্দ সহায়ক গঠনে সহায়ক। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। বর্ণ হলো তো ধ্বনির লিখিত রূপ, আর ভাষার সব বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট 50টি মূল বর্ণ রয়েছে। ধ্বনির শ্রেণীবিভাগ: স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না। বাতাসগুলো ফুসফুস থেকে যে বাতাসটা আসে সেটা কোথাও বাধা পাবে না। বাংলা ভাষায় মোট 11টি স্বরধ্বনি রয়েছে, এটা আমরা সবাই জানি। স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এই যে এগুলো যে আমরা আছে দীর্ঘ ই, এগুলো উচ্চারণের সময় জিহ্বার কোনো সমস্যা হয় না। স্বরধ্বনির প্রতীক হচ্ছে স্বরবর্ণ। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও না কোথাও বাধা পাবেই। বাংলা ভাষায় 39টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে। ব্যঞ্জন ধ্বনির প্রতীক হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বর্ণের শ্রেণী বিভাগের মধ্যে আছে কারবর্ণ। আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কারবর্ণ কার বলে। আর স্বরবর্ণের 11টি বর্ণের মধ্যে একটি বর্ণের কোনো আকার নেই, মানে কার নাই, সেটা হচ্ছে স্বর অ। অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ, রেপ বা ফলা, এরকম। ফলা টোটাল হচ্ছে 6টা, রেপ আছে। আমরা একটু ব্যাকরণ বই থেকে দেখি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। কারবর্ণ 10টি সংক্ষিপ্ত রূপ আছে। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে সেটা বের করে দেখতে পারো। অর্কর্ণ কারবর্ণ নেই। অনুবর্ণের মধ্যে আছে ফলা আছে 6টা: ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা এবং ল ফলা। আর রেফের আরেকটা বর্ণ আছে, সেটা হচ্ছে রয়ের অনুবর্ণ হচ্ছে রেফ। বর্ণ সংক্ষেপের মধ্যে আছে উ, দ, ন, ম, মূর্ধন্য ষ, দন্ত স ইত্যাদি। ত বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে খণ্ডত, যেটা আমাদের ব্যঞ্জন বর্ণেই যুক্ত আছে। যুক্ত বর্ণের মধ্যে দুই রকম যুক্ত বর্ণ আমরা দেখতে পাই। যুক্ত বর্ণ একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছ বোঝাই যায় যে এখানে কী কী বর্ণ আছে, আর অস্বচ্ছতে বোঝার উপায় নেই সেখানে কী কী বর্ণ আছে। আমরা যদি এগুলো দেখি, স্বচ্ছ ক, ট, বর্গীয় জ, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ, ইয়, ঝ, ড, ড। তোমরা বই বের করে দেখি, আমাদের এই ভিডিওটাতে স্পষ্ট নেই। আর অস্বচ্ছ বর্ণ আছে এখানে বোঝার উপায় নেই এটা দেখে যে এটা কী কী আছে, কিন্তু কত এখানে আছে এটা আমরা এমনিতেই জানি। ক, ম এটা একটু দেখে বোঝা যাচ্ছে। এটা ক, র আছে। যুক্ত ক্ষয়ের মধ্যে ক মূর্ধন্য ষ আছে, এটা খুব পরীক্ষাতে আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি বারবার দিয়ে দিলাম, মানে মার্ক করে দিলাম। ক মূর্ধন্য, ক দন্ত স, গ, উ, গ, ধ। তারপরে হচ্ছে এইটা একটু উ, ক, এটা একটু মার্ক করে রাখবে, এটা ইম্পর্টেন্ট। বর্গীয় জ, ইয়। এরপরে আরেকটা আছে ত, থ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখব, এইটা হ, ম, এটা খুব ইম্পর্টেন্ট। হ, ম
ব্রাহ্মণ বানানের ক্ষেত্রে এই বর্ণটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে সংখ্যা বর্ণ আছে, সংখ্যা বর্ণ আমরা জানি টোটাল 10টি, 1 2 3 4 5 6 7 8 9 0। এই হচ্ছে সংখ্যা বর্ণ, বাংলা সংখ্যা বর্ণের প্রতীক 10টা। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আছে ধ্বনির প্রতীক হচ্ছে আমাদের বর্ণ, এটা আমরা জানি, একটু আগেই শিখলাম। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আর বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি, বাংলা কার বর্ণের সংখ্যা 10টি, বাংলা সংখ্যা বর্ণের সংখ্যাও 10টি। আমরা এই যে সামারিটা পড়লাম, এইটার ভিতরে আমরা এখন কমপক্ষে 30টা এমসিকিউ দেখব যে আমরা কতটুকু পারতেছি। তো রেডি তো? আচ্ছা, শুরু করা যাক তাহলে। ধ্বনি ও বর্ণ গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে ভাষার ক্ষুদ্রতম একক কি? এটা আমরা জানি, ধ্বনি, একটু আগেই পড়লাম। ধ্বনির প্রতীককে কি বলে? এটা আশা করি তোমরা পেরে গেছো, বর্ণ। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। স্বরধ্বনির প্রতীককে কি বলে? স্বরবর্ণ। ব্যঞ্জন ধ্বনির প্রতীককে কি বলে? ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি ছিল 60টি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। আচ্ছা, এটা প্রশ্ন চলে আসছে অলরেডি। ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ গহ্বরে কথা বাধা পায় না কোন ধ্বনিতে? স্বরধ্বনিতে। আর বাধা পায় হচ্ছে ব্যঞ্জন ধ্বনিতে। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? 50টি। খুব সহজ প্রশ্ন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? মানে মনে হচ্ছে এখন যে ব্যাকরণটা খুবই ইজি, এইভাবে পড়লে অবশ্যই ইজি হওয়ারই কথা। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? অনুবর্ণ। অথবা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কিন্তু বলে ফলা, আর রয়ের সংক্ষিপ্ত রূপকে বলে রেফ, আর ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলে অনুবর্ণ। বাংলা বর্ণমালায় কার বর্ণের সংখ্যা 10টি, বাংলা বর্ণমালায় অনুবর্ণের সংখ্যা হচ্ছে 3টি। আচ্ছা, আমরা একটু এটা দেখেও নিতে পারি। অনুবর্ণ, এই হচ্ছে অনুবর্ণ। একটি হচ্ছে আমাদের ফলা, রেপ আর বর্ণ সংক্ষেপ, এই 3 প্রকার। এরপরে বাংলা বর্ণমালায় ফলা আছে 6টি। যেসব ব্যঞ্জন বর্ণের স্বরধ্বনি সংযুক্ত হয় না তাদেরকে কি বলা হয়? হসন্ত ধ্বনি। একটা নিচে ছোট করে টান থাকে। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? 11টি। আর বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি যেটা। স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি? 11টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোর প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হসন্ত চিহ্ন, হ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অধ্বনি। হ্যাঁ, এটা মাথা রাখতে হবে। যেমন নিচে একটা হসন্ত চিহ্ন যদি না থাকে বুঝতে হবে এটাতে কোনো আকার, একার, হিসিকার, রুসুকার মানে কোনো কিছু নাই, তাহলে বুঝতে হবে অ আছে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। যদিও এটা আসার মতো না, কারণ এটা যেহেতু বইয়ের মধ্যে কোথাও নাই তাই। কিন্তু মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রা 8টি এবং পূর্ণমাত্রা হচ্ছে 32টি। মনে রাখতে পারো, অর্ধ মানে 8 আর পূর্ণ মানে হচ্ছে একদম 32টা দাঁত। যেমন একটা মানুষের পূর্ণ দাঁতের মাড়ির সবগুলো দাঁত বুঝায়, অতএব পূর্ণ মাত্রা হচ্ছে 32টা দাঁত। এইভাবে মনে রাখা যায়। অর্ধ মানে 8 আর মাত্রাহীন হচ্ছে 10। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি হচ্ছে, ওগুলো দিছে। স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? কার বর্ণ বলে। কোনো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, অবর্ণ। এটা আমরা বইয়ের মধ্যেও দেখছি। ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ গহ্বরে কোথাও বাধা পায় কোন ধ্বনিতে? ব্যঞ্জন ধ্বনিতে। যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কি বলে? বর্ণমালা বলে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি। এটা আসার সম্ভাবনা কম। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি আর মাত্রাহীন হচ্ছে 10টি। কোনটি মৌলিক স্বরধ্বনি? ই, এটা মৌলিক স্বরধ্বনি। এরপরে আমরা দেখব পরিচ্ছেদ নম্বর 6, স্বরধ্বনি। পরীক্ষাভিত্তিক সারাংশ আমরা দেখব। স্বরধ্বনি কি? স্বরধ্বনি হলো এমন ধ্বনি যা উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না। বাংলা ভাষায় মোট 11টি স্বরধ্বনি রয়েছে। শ্রেণীবিভাগ জীবের অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি। এইগুলো উচ্চারণের সময় উচ্চারণটা একদম আমার সাথে সাথে তোমরা বাসায় বসে থাকে যেখান থেকে যে ভিডিও দেখতেছো এটা আমার সাথে সাথে উচ্চারণ করা ট্রাই করবে। তুমি অনুভব করতে পারবে এগুলো কোন কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। যেমন এগুলো প্রত্যেকটা স্বরধ্বনি সামনের দিক থেকে, সম্মুখ দিক থেকে উচ্চারণ হবে। ই আর দীর্ঘ ই, এ, ওই, এগুলো প্রত্যেকটাই সম্মুখ থেকে উচ্চারণ। ই
সামনের দিক থেকে উচ্চারণ হচ্ছে। এ, ওই, এগুলো সব সামনের দিক থেকে। যেমন মধ্য স্বরধ্বনি আ, একটু ফিল যদি করো তাহলে দেখবা যে এই উচ্চারণটা একটু ভিতরের দিকে ঢুকে গেছে, আ। আর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে উ, উ, ও, ও, একদম পিছন দিক থেকে এই উচ্চারণগুলো আসতেছে। তাই এগুলোকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি। তুমি একটু নিজে নিজে উচ্চারণ করে ফিল করো তাহলে বুঝতে পারবে এগুলো। জিভের উচ্চতা অনুযায়ী উচ্চ স্বরধ্বনি ই, উ, মধ্য স্বরধ্বনি এ, ও, আর নিম্ন স্বরধ্বনি আ, মানে নিচের দিকে চলে যাচ্ছে। উচ্চা, মধ্য এবং নিচের দিকে চলে যাচ্ছে। ঠোঁটের অবস্থান অনুযায়ী সংবৃত্ত। সংবৃত্ত মানে ঠোঁটটা ছোট থাকবে। ই, উ, ঠোঁট দুটি দেখবা যে ছোট হয়ে আসতেছে। অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি এ, ও, মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আর বিবৃত্ত মানে একবারে ঠোঁট দুটি একদম ফাঁকা হয়ে যাবে। আ, উচ্চারণ করলে বোঝা যাবে যে ঠোঁটের কি অবস্থা। এই ঠোঁটের উপরে ডিপেন্ড করে এগুলো আবার 3 ভাগে বিভক্ত: সংবৃত্ত, অর্ধ সংবৃত্ত, বিবৃত। অন্যান্য দ্বি-স্বরধ্বনি হচ্ছে ওই। এখানে 2টা স্বর আছে। একটু আমি যদি বইয়ের মধ্যে যাই তাহলে এই যে উচ্চারণের দিকগুলো, উচ্চারণ উচ্চতা ই, উচ্চ মধ্য একটু নিচে নামে আসবে এ, এ, আ, ধীরে ধীরে নিচে নামতেছে ই, এ, এ, আ। আরেকটু অর্ধ বিবৃত। এবার মুখের বিবৃতির দিকে যদি খেয়াল করি, মানে আমাদের যে মুখের 2টা ঠোঁট আ একদম সবচাইতে বেশি ফাঁকা, আর অ একটু কম ফাঁকা, ও আরেকটু কম ফাঁকা, উ আরও কম ফাঁকা। এটা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি। আবার এটাও কিন্তু উচ্চ, পিছন দিকে চলে যাচ্ছে। ই সামনের দিকে, এ একটু ভিতরে, আ আরেকটু ভিতরে, এ একটু ভিতরে, আ আরেকটু ভিতরে, অ আরও পিছন দিকে চলে গেল, ও আরও পিছনে, উ আরও পিছনের দিকে, এভাবে চলে যাইতে থাকে। আচ্ছা, আমরা যেটা দেখতে আসলাম সেটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি আছে, অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনির এখানে দ্বিস্বর। দ্বিস্বরের মধ্যে আমাদের কিন্তু ওই আর ও, এই যে এই 2টা হচ্ছে আমাদের দ্বিস্বর বা 2টা ধ্বনি একত্রে পূর্ণ উচ্চারণ হচ্ছে। ওই, ওইতে অ রস্যই ওই, আর ওতে অ রস্যৌ ঔ, এই 2টা বর্ণ মিলে এই 2টা জিনিস তৈরি হয়ে থাকে। আর এগুলো অবশ্যই পড়ে নেবে। দ্বিস্বরের মধ্যে একটা স্বর হচ্ছে পূর্ণ আর একটা স্বর হচ্ছে অর্ধ। অর্ধ এবং পূর্ণ কেমনে বুঝবো? যেমন লাউ, লাউয়ে আটা হচ্ছে পূর্ণ স্বর, পুরোপুরি উচ্চারণ হবে, লং উচ্চারণ করা যাবে। যেমন লাউ, এইভাবে যদি আমি উচ্চারণ করি তাহলে আর মধ্যে অনেক লং টাইম আমি থাকতে পারতেছি। যেটাতে লং টাইম আমি স্টে করতে পারতেছি সেটাকে আমরা বলবো পূর্ণ স্বরধ্বনি। আর লাউ, এই উটার মধ্যে আমি কখনো লং টাইম থাকতে পারবো না, মানে সুর দিলে লং টাইম ওইটাতে আসবে না। তাই এটা হচ্ছে আমাদের অর্ধস্বর। এই যে দ্বিস্বরধ্বনির মধ্যে অনুনাসিক স্বরধ্বনি আছে। আচ্ছা, আরেকটু তাহলে এটা আশা করি বোঝা গেছে। তাই আটা হচ্ছে আমাদের পূর্ণস্বর, এটা হচ্ছে আমাদের অর্ধস্বর। এটা হচ্ছে পূর্ণস্বর, সেই এটাতে বেশি সময় আমি স্টে করতে পারতেছি, মানে থাকতে পারতেছি, আর এটাতে আমি বেশি সময় ধরে থাকতে পারতেছি না। তাই এটা হচ্ছে আমাদের অর্ধস্বর আর এটা হচ্ছে আমাদের পূর্ণ স্বর। এই হচ্ছে 2টি স্বরধ্বনি। অনুনাসিক বলতে একদম যেগুলো নাক দিয়ে উচ্চারণ করতে হয়, চন্দ্রবিন্দু থাকবে যুক্ত স্বরধ্বনিতে। 20টি বহুনির্বাচনী প্রশ্ন আমরা একটু এখানে দেখব। উচ্চারণের সময় জীবের কোন অবস্থানে কারণে স্বরধ্বনি ভাগ হয়ে যায়? এটা উচ্চতা, সম্মুখ এবং পশ্চাৎ সব কিছুর জন্যই হয়। সবগুলোই সঠিক অ্যান্সার। উ কার উচ্চারণের সময় জীবের অবস্থান কথা, উচ্চ পশ্চাৎ, উচ্চ এবং কি পশ্চাৎ দিকে। আ এটি হচ্ছে বিবৃত, সবচেয়ে বেশি ঠোঁট উন্মুক্তি হয়। জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার? 3 প্রকার। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু থাকলে সেটাকে অনুনাসিকতা বলে। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কী বলে? অর্ধস্বর। আর পুরোপুরি উচ্চারণ লং টাইম আমরা থাকতে পারি সেটাকে বলা হয় পূর্ণস্বর। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে দ্বিস্বরধ্বনি হয়। লাউ শব্দে কোন স্বরধ্বনি ব্যবহার হয়? আ, উ। উচ্চ সম্মুখ সংবৃত্ত স্বরধ্বনি কোনটি? ই। তবে এই পরিচ্ছেদ থেকে খুব কম প্রশ্ন আসে। উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? ও। আর নিম্ন মধ্য সম্মুখ অর্ধ বিবৃত স্বরধ্বনি হচ্ছে এ। উচ্চারণের সময়
জিভের অবস্থানের দিক থেকে আ কোন ধরনের স্বরধ্বনি? মধ্য। উচ্চারণের সময় জিভের উপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। উচ্চ স্বরধ্বনি উচ্চারণে জিভ উপরে ওঠে, নিম্ন স্বরধ্বনি উচ্চারণে জিভ কোন অবস্থায় থাকে? নিচে নামে। উচ্চারণে জিভের উচ্চতা অনুযায়ী নিচের মানে কোনটি নিম্ন স্বরধ্বনি? অ একদম নিম্ন স্বরধ্বনি। উ ধ্বনি উচ্চারণে ঠোঁটের উন্মুক্তি কেমন? এটা সংবৃত্ত, একটু ছোট করে হয়, ছোট উ। আর আটা হচ্ছে বিবৃত। নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি? এ মানে একদম সামনে থেকে উচ্চারণ হচ্ছে। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী কোনটি পশ্চাৎ স্বরধ্বনি? উ। কোন ধরনের স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে উন্মুক্ত থাকে? বিবৃত। এই হচ্ছে আমাদের ষষ্ঠ পরিচ্ছেদের সব কিছুর এমসিকিউ চলে গেল। তো এখন আমরা সপ্তম পরিচ্ছেদ দেখব। ষষ্ঠ পরিচ্ছেদ অতটা ইম্পর্টেন্ট না হলেও সপ্তম পরিচ্ছেদ কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব এখানে ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে। সপ্তম পরিচ্ছেদ ব্যঞ্জন ধ্বনি। উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন আছে এখানে। যেমন এখানে ব্যঞ্জন ধ্বনি হলো এমন উচ্চারণ, এমন ধ্বনি যা উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায়, বাতাস কোথাও বাধা পাবে, স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ উচ্চারণ স্থান অনুযায়ী। প্রথমে আমরা দেখব ওষ্ঠবর্ণ। বাচ্চারা সর্বপ্রথম মা বাবা ইত্যাদি ডাকা শিখে ওষ্ঠবর্ণের কারণে, কারণ তাদের শুরুতে দাঁত থাকে না। দাঁত না থাকার কারণে দাঁতের বর্ণগুলো সে শুরুতে শিখতে পারে না। যেহেতু শুরু থেকে তার ঠোঁট আছে, তাই ওষ্ঠ বর্ণগুলোই আগে শিখে। যেমন আমার সাথে যদি উচ্চারণ করো, তোমরা বই বের করে দেখতে পারো। ওষ্ঠ বর্ণটা হচ্ছে প, ফ, ব, ভ, ম। তোমার কোনো ক্ষমতাই নাই যে ঠোঁট দুইটাকে ফাঁকা করে এগুলোকে উচ্চারণ করার। তাই এইগুলো উচ্চারণের জন্য ওষ্ঠ বা ঠোঁটের প্রয়োজন পড়ে দেখে এগুলোকে ওষ্ঠবর্ণ বলা হয়ে থাকে। এরপরে আমরা যাব দাঁতের কাছে, দন্তবর্ণ। দন্তবর্ণ বলতে জিহ্বাটা দাঁতের সাথে লাগবে, উপরের মাড়ির দাঁতের সাথে লাগবে। যেমন ত, থ, দ, ধ, দন্ত, ন, প্রত্যেকটাই দাঁতের সাথে লাগবে। আর মূর্ধন্য বর্ণটা না। এরপরে আমরা দন্তমূলীয়তে যাই। দন্তমূলীয় বর্ণগুলো একটু বই থেকে যদি আমি দেখি, দন্তমূলীয় বর্ণর মধ্যে দন্তমূলীয় বলতে দাঁতের গড়া, অর্থাৎ উপরের মাড়ির দাঁতের গড়া থেকে এগুলো উচ্চারণ হবে। যেমন ন, র, ল, দন্ত, স প্রত্যেকটাই মাড়িতে চলে যাবে, এই জন্য এদেরকে বলা হয় দন্তমূলীয় শব্দ। এরপরে আমরা যাব একটু আরেকটু উপরে, সেটাকে বলা হয় মূর্ধা। এই মূর্ধা বলতে দন্তমূলের উপরে তালুর নিচের দিকে একদম মাঝামাঝি অবস্থায় মূর্ধা। যদি আমরা একটু উচ্চারণ করি তাহলে দেখতে পাবো যে দন্তমূলের উপরের দিকে চলে গেছে আমাদের জিহ্বাটা। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য প্রত্যেকটাই উপরের দিকে চলে গেছে। জিহ্বাটা দাঁতের গোড়ার আরও একটু উপরের অংশে লাগতেছে, এই জন্য এদেরকে বলা হয় মূর্ধন্য বর্ণ। এরপরে যদি আমরা আরেকটু যাই তালব্য বর্ণে, তালব্য বর্ণ হচ্ছে মূর্ধার আরও উপরের দিকে, একদম নরম তালু অংশে একদম উপরের দিকে জিহ্বা চলে যাবে। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এরপরে চলে যাব কণ্ঠ। এগুলো জিহ্বা একদম আমাদের গলা থেকে আসবে। জিহ্বা এখানে কোনো তালু, দাঁত বা মূর্ধা কোনো জায়গায় লাগবে না। কণ্ঠ ক, খ, গ, ঘ, উ প্রত্যেকটাই কণ্ঠ থেকে আসছে। এরপরে কণ্ঠ নালীয় মানে কণ্ঠেরও আরও ভিতর থেকে বাতাস বের হয়ে আসবে। হ, অনেক বাতাস বের হয়ে আসবে। হ, কণ্ঠ নালীয় থেকে এগুলো আসে। এরপরে যদি আমরা দেখি উচ্চারণের প্রকৃতি অনুসারে স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত, এই যে ক থেকে শুরু করে ম পর্যন্ত যে ধ্বনিগুলো দেখতেছি প্রত্যেকটাকে বলা হয় স্পর্শ ধ্বনি। উচ্চধ্বনি হচ্ছে যেগুলো শীষ দিয়ে উচ্চারণ হয় সেগুলো, যেমন তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এগুলো একটু শীষ টাইপের উচ্চধ্বনি। নাসিকধ্বনি যেগুলো নাকের সাহায্যে মানে নাকের সাহায্য যাবে, কিছু কিছু বাতাস বের হওয়ার সময় নাকের ছিদ্র দিয়েও বের হয়, তাই এদেরকে নাসিকধ্বনি বলে। উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম প্রত্যেকটাই নাকের মধ্যে চলে যাবে। কম্পিত ধ্বনি বাচ্চারা সবচেয়ে দেরিতে এই কম্পিত ধ্বনিটা শিখে। র, এ র মানে এটা কম্পিত কেন? জিহ্বা তালুর সাথে কয়েকবার মানে আঘাত করে, এই জন্য এটাকে বলা হয় কম্পিত ধ্বনি র। পার্শ্বীয় ধ্বনি হচ্ছে ল। পার্শ্বীয় ধ্বনি হলো ল। লটা উচ্চারণের সময় বাতাস পার্শ্ব জিহ্বার দুই পাশ দিয়ে বের হয় ল। তারণজাত ধ্বনি হচ্ছে ডয়বিন্দ্র আর ঢয়সিন্দ্র।
তারণজাত, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। ধ্বনি কম্পন মান অনুসারে খুব সহজে যদি বলি আমি ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনি সম্পর্কে। ঘোষ ধ্বনি হচ্ছে আমাদের এই যে ক থেকে ম পর্যন্ত টোটাল 25টা বর্ণ, এইখানে ঘোষ ধ্বনি স্বরযন্ত্রের কম্পন ধ্বনি, মানে একটু কম্পনটা হবে বেশি। আর অঘোষ ধ্বনি হচ্ছে স্বরযন্ত্রের কম্পনবিহীন ধ্বনি, মানে বেশি একটা কম্পন হবে না। প্রথম দুইটা বর্ণ যে আছে 1 আর 2, এই প্রত্যেকটা মানে এটা একটা কোড মনে করো 1 2, প্রথম দুইটা হচ্ছে অঘোষ, বাকি তিনটা হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি। এরা হচ্ছে ঘোষ, এগুলো অঘোষ। ক খ গ ঘ মানে একটু কম্পন হচ্ছে এগুলাতে। উ চ ছ কোনো কম্পন নাই। বর্গীয় ঝ ঝ ইয় মানে প্রথম দুইটা হচ্ছে 1 2, এই দুইটা কোড 1 2, ওইখানে তোমরা বইয়ের মধ্যে লিখে নিতে পারো। 1 2 নাম্বার কোড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অঘোষ, আর পরের প্রত্যেকটাই হচ্ছে তিনটা হচ্ছে ঘোষ। সহজ হিসাব। এরপরে আমরা যদি দেখি মহাপ্রাণ অল্পপ্রাণ। মহাপ্রাণ বলতে বায়ু বেশি বের হবে, আর অল্পপ্রাণ বলতে বায়ু কম বের হবে। 1 আর 3 নাম্বার বর্ণ হচ্ছে অল্পপ্রাণ, আর মহাপ্রাণ হচ্ছে 2 এবং 4 নাম্বার বর্ণ। একটু দেখি প্র্যাকটিক্যালি। ক গ বেশি একটা বায়ু বের হয়নি। খ ঘ বায়ু বের হইতে বাধ্য। চ বর্গীয় জ ঝ ছ ঝ এগুলো উচ্চারণ করার ক্ষেত্রে বায়ু বের হচ্ছে। 1 আর 3 নাম্বার বর্ণটা হচ্ছে আমাদের অল্পপ্রাণ, আর 2 এবং 4 নাম্বার বর্ণ হচ্ছে আমাদের মহাপ্রাণ। তাই অল্পপ্রাণের ওইখানে আমরা লিখে রাখবো 1 3, আর মহাপ্রাণের ওইখানে লিখে রাখবো 2 4। তো এবার আমরা এইটার উপরে ডিপেন্ড করে 30টা বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখব। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে কথা বাধা পায়, মুখ গহ্বরের কথাও অবশ্যই বাধা পাবে। কণ্ঠধ্বনি কোনটা? ক। তালব্য ধ্বনি কোনটা? মানে উচ্চারণ করলেই বোঝা যাবে। চ চ ট মূর্ধা, প ওষ্ঠ, ক এটা কণ্ঠ থেকে আসতেছে। তালব্য চ, তালু থেকে আসবে তালব্য। চ ছ বর্গীয় জ ঝ ইয় প্রত্যেকটাই। মূর্ধন্য হচ্ছে ট, এটা দাঁতের গড়ার একটু ভিতরের দিকে ট বর্ণ। এরপরে দন্তধ্বনি হচ্ছে ত, দাঁত থেকে। ওষ্ঠ প, দন্ত মূলীয়, দন্ত মূল থেকে আসে দন্ত স, অথবা দন্ত সটা আসে। কণ্ঠ নালীয় থেকে আসে হ। স্পর্শ ধ্বনি কোনটি? স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত যে কোনো ধ্বনি। উষ্ণ ধ্বনি কোনটা? তালবস্য, দন্তস্ব, মূর্ধন্যস্ব, হ প্রত্যেকটা উষ্ণ। নাসিক্য হচ্ছে ম, মানে পঞ্চম বর্ণটা হচ্ছে নাসিক্য। নাসিক্য জানতে গেলে পঞ্চম বর্ণের কথাটা মনে রাখতে হবে। কম্পিত ধ্বনি র, পার্শ্বিক ধ্বনি ল, তারণজাত ধ্বনি ডয়বিন্দ্র ঢয়সিন র। আর ঘোষ ধ্বনি, ঘোষ হচ্ছে 2 3 4 5, এগুলো। গ হচ্ছে 3 নম্বর বর্ণ, অঘোষ হচ্ছে 1 2, ক হচ্ছে 1 নম্বর বর্ণ, মহাপ্রাণ হচ্ছে 2 4, খ হচ্ছে 2 নম্বর বর্ণ, অল্পপ্রাণ হচ্ছে 1 3, ক হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ায় লেগে, উপরের পাটির দাঁতের গোড়ায় লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? দন্তধ্বনি। দাঁতের গোড়া। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের পেছনের অংশ নরম তালুর সাথে বায়ুপথে বাধা সৃষ্টি করে? কণ্ঠ। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা উপরে পাটির দাঁতের গোড়ার সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? দন্তমূলীয়। কোন ব্যঞ্জন ধ্বনি জীবের ডগা খানিকটা তালু, আচ্ছা যাই হোক এগুলো একটু পড়ে নিতে পারবে, এটা তালব্য। আর কম্পন হচ্ছে অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে, হচ্ছে কম্পিত, যেমন র। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে কম বায়ু নির্গত হয়? অল্পপ্রাণ। আর বেশি বায়ু নির্গত হয় হচ্ছে আমাদের মহাপ্রাণ। আর কোন ব্যঞ্জন ধ্বনি বায়ুর কম্পন বেশি হয়? ঘোষ। আর কম্পন কম হয় হচ্ছে অঘোষ। মানে সব দেওয়া আছে। কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা উপরে পাটির দাঁতের গড়ার সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? দন্তমূলীয়। আর পেছনের অংশ নরম তালুর সাথে বাধা সৃষ্টি করে? কণ্ঠ। একই প্রশ্ন মানে বারবার আসছে, এটা দন্তমূলীয় হবে। এবার আমরা পরিচ্ছেদ নাম্বার 8 দেখব, বর্ণের উচ্চারণ। যদি আমরা একটু বর্ণের উচ্চারণে চলে যাই, তাহলে এখানে স্বরবর্ণ, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না হলেও একটা দুইটা প্রশ্ন চলে আসতে পারে, সর্বোচ্চ একটা আসতে পারে। অর দুইটা উচ্চারণ, অ এবং অ। যদি আমরা একটু অ বর্ণের উচ্চারণ দেখি, অনেক, কথা, অনাথ। আর অবর্ণের ও উচ্চারণ, অতি, অনু, পক্ষ, অদ্য, মন, মন নয় মন। আ বর্ণের উচ্চারণ আও হয়, আবার এও হয়, অটোমেটিক
আ উচ্চারণ কেমন হবে, যেমন আকাশ, এখানে কিন্তু আ উচ্চারণ, রাত, আলো। আর এ উচ্চারণটা কেমন, যেমন এখানে গান বলি না কিন্তু আমরা বলি জ্ঞান, এখানে গাতো বলি না, জ্ঞাত, এটা গাপন নয় জ্ঞাপন। তাহলে এখানে এ উচ্চারণ দেখলে বোঝা যাবে কি উচ্চারণ হচ্ছে। ই আর দীর্ঘই, রস আর দীর্ঘতা, দুটি বর্ণ দুই রকম উচ্চারণ হয়, যেমন দিন, এটা দিনও, বিনা, বিনা, হিনা বা হিনু, এই উচ্চারণগুলোও এরকম। আচ্ছা, একটু পড়ে নিতে পারলে হয়ে যাবে। রি এর উচ্চারণ রি এর মতো, ঋতু, ঋণ, কৃষক, দৃশ্য। এ বর্ণের উচ্চারণ এ এবং এর মতো, যেমন একটি, দেশ, এলো, এ উচ্চারণ। আর এ বর্ণের এ উচ্চারণ হবে একটা, একটা বলি না একটা, বেলা, বেলা না, খেলা বলি না খেলা, বেলা, খেলা। এই যে এখানে এর উচ্চারণটা এর মতো হয়ে গেছে, দেখেই বোঝা যায়। ওই বর্ণের উচ্চারণ ঐকিক, তৈল। ও বর্ণের উচ্চারণ ওর মতো, আচ্ছা ওই বর্ণের উচ্চারণ ওই এর মতো, ঔষধ, মৌমাছি। ব্যঞ্জন বর্ণের উচ্চারণও আছে এখানে ইয়। একটু এগুলো একটু পড়ে নিতে হবে। আমরা এর এমসিকিউতে চলে যাচ্ছি। উচ্চারণ এই যে এ বর্ণে, অ বর্ণের দুই রকম উচ্চারণ, এর রূপ জ্ঞান, রি এর রূপ হচ্ছে রি, এর অ, ফলা, ব ফলা, ম ফলা। আচ্ছা, এবার বাংলা ভাষায় মূল বর্ণ কয়টি? 50টি। আর বাংলা ভাষায় অধিকাংশ বর্ণের উচ্চারণ কেমন? মূলধ্বনির অনুরূপ। অ বর্ণর উচ্চারণ দুই রকম, অ এবং এ না, অ আর ও। আ বর্ণের উচ্চারণ এ রূপে কোনটি নির্দিষ্ট শব্দে? আর রি শব্দের অর্থ রি। আর ইয় এর উচ্চারণ কততম? দুই রকম উচ্চারণ, স্বতন্ত্র ইয়, অ আসে, মুখ নাক দিয়ে উচ্চারণ হবে। সংযুক্ত ব্যঞ্জন বর্ণে এর উচ্চারণ কি? দন্ত ন। যখন এটা সংযুক্ত হয় তখন এটা দন্ত নর মতো হয়। শব্দের আদিতে ব ফলা উচ্চারণ কেমন হয়? উচ্চারিত হয় না। শব্দের আদিতে যদি ব ফলা থাকে, যেমন স্বাধীন, দুইটা শয় ব, এখানে সবাধীন বলি না কিন্তু আমরা স্বাধীন বলি। শব্দের মাঝে ব থাকলে উচ্চারিত হয়। তারপরে শব্দের আদিতে ম বর্ণ থাকলে উচ্চারিত হয় না, আর ম বর্ণ যদি মাঝে থাকে তাহলে উচ্চারিত হয়। জ্ঞান শব্দে আ বর্ণ এর মতো উচ্চারণ হয়ে গেছে। ঋণে ও ঋণ, এটা হবে রাইট অ্যান্সার। যেমন রিতে কিন্তু এই রি এইটা উচ্চারণ হয়। অদ্য, এটা অদ্য, অদ্য এই যে এরকম উচ্চারণ হবে। বিশ্বাস, এটা একটু হসন্ত হবে, বিশ্বাস। স্মরণ, স্মরণ তো স্মরণী। তৈল, তেল। ঔষধ, ঔষধ। একটা, একটা, এইটা উচ্চারণ হবে রাইট। তো এই ছিল তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, যাতে তাদের একটু উপকার হোক। তোমার পাশের বন্ধু হোক, অথবা দূরের বন্ধু হোক, কাছের বন্ধু হোক, অথবা দেখা না দেখা যেরকমই বন্ধু হোক না কেন, প্রত্যেকজনের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও, তাদের একটু উপকার হোক। 30 মিনিট আমরা এইখানে স্পেন্ড করেছি। এই 30 মিনিটে আমরা প্রায় 4টা পরিচ্ছেদ শেষ করতে পেরেছি, এবং কি তার পাশাপাশি প্রায় 60 থেকে 100টা এমসিকিউ শেষ করতে পারছি। এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।